আজকে রংপুর চেম্বার অফ কমার্স আয়োজিত প্রতিবাদ সভা এবং সংবাদ সম্মেলনে উপস্থিত রংপুর চেম্বারের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মঞ্জুর রাজা। মামা আমি বলে দিচ্ছি একটু সংক্ষেপে, এই জন্য আমি মেট্রোপলিটন চেম্বারের প্রতিনিধি আছে, এখানে উইমেন চেম্বারের প্রতিনিধি শুরু করে রংপুর শহরের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, অন্যান্য ব্যক্তিবর্গ, সবাইকে আমার সালাম। আমি আসলে সবার নাম নিয়ে মেনশন করলাম, সেই দুঃখিত। আসলে বিষয়টা হচ্ছে একটু ক্লিয়ার করে দিই। এখানে আমরা যে উদ্দেশ্যে রংপুর চেম্বারকে বাংলাদেশ পোস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবগত করেছি এবং রংপুর জেলা হিমাগার মালিক সমিতিও অবগত করেছে যে কোল্ড স্টোরেজের ভাড়া নির্ধারণ নিয়ে একটি বিষয় চলমান আছে। সেখানে আমাদের সাথে গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মিটিং হচ্ছিল এবং আমাদের কাছে যা যা রিপোর্ট দিয়েছে আমরা দিয়েছি। ভাড়াটা যেহেতু নির্ধারণ করার অথরিটি আছে আমরা না, সরকার, তো সেটা সেই পর্যায়ে চলমান আছে। আমাদের সারা বাংলাদেশে কিন্তু এইভাবে আলোচনা চলতেছে এবং কোথাও ওইভাবে আমরা কোনো সমস্যা ফেস করি না। কিন্তু রংপুরের বিষয়টা একটু আলাদা। এখানে যেমন আপনি দেখতেছেন যে রংপুর জেলায় হিমাগার শ্রমিক ভাঙচুর চালানো, বল প্রয়োগ করে মন করা কম ভাড়ায় হিমাগারতে সংরক্ষিত আলু জোরপূর্বক বের করে নিয়ে যাওয়ার হুমকির প্রেক্ষিতে একটা আশঙ্কা বোধ করার কারণে এটা আসলে আশঙ্কাটা এই জন্যই করতেছে যে ইতিপূর্বে গত বছরে দুই একটা কোল্ড স্টোরেজে আমাদের এরকম ঘটনা ঘটেছে। তো এইখানে যদিও আজকে আমরা কিন্তু ভাড়ার বিষয়ে কোনো নেগোসিয়েশন করার জন্য এখানে বসি নাই, বা সেটা আমার একা পক্ষে করা সম্ভব না। আমরা যে কারণে চেম্বারকে অবগত করছি যে এরকম একটা বিষয় আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোকে হুমকি দেওয়া হয়েছে, সেটা ব্যবসায়ী হিসেবে সর্বস্তরের সকল ব্যবসায়ী, নটনি হিমাগার ব্যবসায়ী, আমাদের ব্যবসায়িক যারা অথরিটি আছে, সংগঠন আছে, তাদের আপনাদেরকে অবগত করা প্রয়োজন। সেই জন্যই আর আমাদের একটু বিষয় আপনাকে বলে দিই, আলুর ভাড়ার ব্যাপারে আসলে প্রতি কেজিতে যে ভাড়া নির্ধারণ করা হয়েছিল সেটা যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল ওখানকার কৃষি উপদেষ্টা আমাদের সাথে একাধিকবার মিটিং করে ওনারা একটা ভাড়া নির্ধারণ করে দেয়। আমরা ওই সময় আমাদের কস্টিং দিয়েছিলাম হচ্ছে 9 টাকা 62 পয়সা। তো আমাদের সাথে একাধিকবার নেগোসিয়েশন করে ওরা কিন্তু আপনার 2-3-2025 6 টাকা 75 পয়সা এই ভাড়াটা কেজি প্রতি নির্ধারণ করে দিয়েছিল এবং আমরা ওখানে প্রসেস মালিকদের মেনে নিয়েছিলাম। তো এরপরে এই বছর আমরা এই নতুন বছরের ভাড়া নির্ধারণের জন্য আমাদের প্রসেসের পক্ষ থেকে গত 5-2-2026 তারিখে আসলে গভর্নমেন্টকে চিঠি লেখা হয়। এরপরে আবার আমরা 9-6-2026 আমরা বিদ্যুৎ বিল দিতে পারতেছি সেটা অবগত করে চিঠি লিখেছি। তো ওনারা এখনো সিদ্ধান্ত ওইভাবে জানান নাই, আমাদের সাথে কথা হচ্ছে। তো এইখানে ব্যবসায়ীদের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানগুলা যারা আমরা পরিচালনা করি, আমাদের কিছু কথা থাকবে, আমাদের সুবিধা অসুবিধা থাকবে, কৃষকরা এখানে আলু রাখবে, এটা তো একটা নেগোসিয়েশনের ব্যাপার। এবং আমাদের নেগোসিয়েশন অথরিটি কি, আমাদের যে এই উপদেষ্টা সাহেব যে ভাড়া নির্ধারণ করে দিয়েছেন 6 টাকা 75 পয়সা, ওইখানে বাণিজ্য মন্ত্রণালয় ছিলেন, কৃষি মন্ত্রণালয় ছিলেন, প্রাইস কমিশন ছিলেন, 3 ডিপার্টমেন্ট মিলে কিন্তু তারা এই ভাড়া নির্ধারণ করে দিয়েছে। তো আমরা কিন্তু আর ভাড়া বাড়াইনি। এখন বিষয় হচ্ছে রংপুরে কেন এরকম হচ্ছে আমরা জানি না। এখানে আমার কথা হচ্ছে ভাড়ার বিষয়ে অনেক যুক্তি দেওয়া যাবে। হ্যাঁ, আমাদের অনেক ব্যবসায়ী আসলে তাদের মতো কথা বলে, কৃষকরা তাদের মতো কথা বলে। যেমন প্রত্যেকটা কোল্ড স্টোরেজে 30-32-50 কোটি টাকা ব্যাংকের লোন আছে, এখানে কষ্ট ফান্ড একটা আছে, তাই না? ব্যাংকের ইন্টারেস্টটা তারা ওই কষ্টের মধ্যে ফেলতে চায়। তো বাংলাদেশে হয়তো সবকটা 2-3টা কোল্ড স্টোরেজ হয়তো থাকতে পারে যাদের কোনো লোন নাই, ম্যাক্সিমাম কোল্ড স্টোরেজ তো লোনের সাগর করতেছে। তো আমি কি ব্যাংকের টাকা না দিয়ে ব্যবসা করব? তো আমাদের মেইন বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের এই প্রতিষ্ঠানগুলো কোটি কোটি টাকার স্থাপনার যে ইন্ডাস্ট্রিগুলো, এখানে অনেক লোক, অনেকের কর্মসংস্থান হয়েছে। আমরা অনেক কষ্ট করে লস করে হলেও কিন্তু এই প্রতিষ্ঠানগুলো অনেক বছর ধরে আমরা কিন্তু চালিয়ে আসছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশে কিন্তু খাওয়া আলু সংরক্ষণের জন্য কোনো গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো হিমাগার নাই। এবং বীজ আলুর ক্ষেত্রেও কিন্তু আমরা 85% এই বেসরকারি মালিকানাধীন কোল্ড স্টোরেজ সংরক্ষিত হয়। তো সেই ক্ষেত্রে যেমন 1 বছর আগে কিন্তু অনেকে দেখা গেল যে কোল্ড স্টোরেজে আলু রেখে অনেকে কেজিতে 100 টাকা লাভ করছে। আমরা কিন্তু তখন বলি নাই যে আমাদেরকে আপনারা 5 পয়সা বা 10 পয়সা 20 পয়সা ভাড়া বাড়াই দেন। আর আমরা কিন্তু সবসময় কৃষকের পক্ষে।
আমরা কৃষক যাতে উপকৃত হয়, কৃষক যাতে প্রণোদনা পায়, এবং সেটা অবশ্যই গভর্নমেন্টের কাছ থেকে। আমরা বছরের শুরুতেই সেটা গভর্নমেন্টকে কোর্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লিখছি যে আমরা কৃষকদেরকে ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করেন, আমাদেরকে বিদ্যুৎ তারপরে আপনার প্রফিট রেট এগুলোতে যদি আপনারা রিবেট দেন তাহলে আমরা কৃষকদেরকে অনেক হেল্প করতে পারবো। আমাদের দিক থেকে কৃষকের সাথে কোনো অসুবিধা নাই। এখন যদি কোনো কারণে কৃষক প্রতি বস্তায় 200 টাকা 250 টাকা আলু বেশি প্রোডাকশন লস করে, আমাদের 50 টাকা বা 30 টাকা ভাড়া কমায়, আমাদেরকে আর মেরে আপনাদের লাভ থেকে আমরা তো এমনি তারা পরিষ্কারগুলোকে আমরা চালাইতে পারবো। আমাদের কিন্তু আসলে বিষয়টা হচ্ছে, তারপরে আমরা সরকারি যেহেতু একটা বাংলাদেশের নিয়ন্ত্রণ সংস্থা আছে, বিভিন্ন মন্ত্রণালয় আছে, আমরা তো চাইলেও তাদের নিয়ন্ত্রণের বাইরে যে আমাদের কোনো একক কর্তৃত্ব বা আমাদের একক ধারা প্রতিষ্ঠা করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু আমরা যেটা গভর্নমেন্টের সময় আমাদের দুই একটা কোনো সুযোগের ভাঙা হয়েছে, কর্মচারীকে মারা হয়েছে, এই আশঙ্কা আমরা করতেছিলাম। তখন যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি বুঝতেছেন যে ওই কন্ট্রোলে ছিল না, তো ওই জন্য আমরা আসলে এই ব্যবস্থাটা নেইনি, আইনগত ব্যবস্থা। তো যার কারণে হয়তো অনেকে মনে করতেছে ব্যবসায়ীরা দুর্বল হয়ে গেছে। দুর্বলের বিষয় না, আমরা অলওয়েজ কৃষকদের পক্ষে। কিছু আমরা মনে করতেছি হয়তো বা কেউ হয়তো কোনো পক্ষ হয়তো এই বিশেষ পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করতেছে। আমরা এখন আসলে বলতে চাই যে ব্যবসায়ীদের কাছে আমাদের যে আবেদন, যে আমরা আমাদের আন্দোলন ভাড়া নির্ধারণের ক্ষেত্রে বা পরিবেশের সঙ্গে যেগুলো বিষয়ে যখনই আমাদের কৃষি অফিস থেকে ডাকে, কৃষি মন্ত্রণালয় থেকে ডাকে, আমরা কিন্তু সবসময় নেগোশিয়েট করি। প্রত্যেক মাসে আমরা আমাদের কাছে যে রিপোর্ট চাই আমরা সময় মতো দেওয়ার চেষ্টা করি। কিন্তু কেউ আইন হাতে নিবে, আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগবো, এইটা এই দেশে এই ব্যবসায়ীদের কাছে আমরা তুলে ধরার জন্য আজকে আমি শুরুতে যে উদ্দেশ্যে এই সাংবাদিক সম্মেলন আসলে করা, এবং সরকারি সাংবাদিক সম্মেলন আমাদের সর্বস্তরের ব্যবসায়ী মহোদয়কে অবগত করার জন্য আসলে চেম্বারের সহযোগিতা এই আয়োজন। আমি এই পর্বে আর বেশি কিছু বলছি না। আমি শরীফুল ইসলাম বাবু, আমি পরিচালক বাংলাদেশ কমার্স অ্যাসোসিয়েশন এবং পরিচালক রংপুর চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি। ধন্যবাদ সবাইকে আপাতত। মামা, আমরা আসলে এখানে চেম্বারে যে কারণে চেম্বারের মাধ্যমে ব্যবসায়ীদেরকে যে জিনিসটি অবগত করতে চেয়েছি সেটা হচ্ছে যে সার্বিক পরিস্থিতির সম্বন্ধে রংপুরের আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি নিরাপত্তাহীনতায় ভুগতেছে, হুমকির সম্মুখীন। আমাদের কর্মচারীদেরকে গত বছর যেহেতু অনেকজনকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে, আমরা ভুক্তভোগী। তো ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আমরা ওই সময় কোনো আইনি ব্যবস্থায় যাইনি, আমরা এটা মিউচুয়ালি সমাধান করার চেষ্টা করছি। এটা আমাদের অনেক ব্যবসায়ী সংগঠনের হয়তো তারা অবগত ছিলেন না, তাদেরকে জানানোর জন্য আমাদের আশা। আর এখানে আমি আসলে আজকেও কোনো তাদের বিরুদ্ধে অভিযোগ করার জন্য সাংবাদিক সম্মেলন যে করার উদ্দেশ্য অভিযোগ না। গতবার যেমন 2টা কোল্ড স্টোরেজে আক্রমণ হয়েছে, লোকজনকে মারধর করা হয়েছে, এটা তো আমি এমনি আসলে বলছি না, ভিডিও ফুটেজ আছে এবং আপনারাও সোশ্যাল মিডিয়ায় দেখেছেন অনেকে। এইবারও এরকম অনেক ঘটনা ঘটেছে যেটা আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। তো এটা এটা আমার একার বিষয় না, আমাদের যেহেতু সমিতি আছেন এবং বাংলাদেশ ওনারা আমরা বসে আমরা কি করবো, আইনগত ব্যবস্থা আপনাদেরকে কীভাবে জানাবো সেটাও পরবর্তীতে আমরা জানাবো। আজকে প্রাথমিকভাবে সার্বিক অবস্থাটা আপনাদেরকে জানালাম। আমার কথা হচ্ছে ভাড়া কত নির্ধারণ হবে, 1 বার বসবো, 10 বার বসবো, 20 বার বসবো, গভর্নমেন্ট নেগোসিয়েশন হবে। ওনারা যারা বললেন ব্যবসায়ীদের সাথে ব্যবসায়ী বসতে পারে, তাদের তো অসুবিধা নাই। কিন্তু আমাদের যে সমস্যাটা আমরা ফেস করতেছি, যে এই যে মব কালচারটা, ভয়ভীতি প্রদর্শন, অনেক মালিক থাকে না, ঢাকায় থাকে, অনেকে হয়তো রাজনৈতিকভাবে অন্য একটি দল করার কারণে তার প্রতিষ্ঠা যাইতে পারতেছে না, সরি টু সে। তো আমাদের এখানে আপনারা জানেন এই চেম্বারে আমাদের বর্তমান অর্থমন্ত্রী উনি নির্বাচনের আগেই কিন্তু এসে আমাদের সাথে মিটিং করে গেছেন। উনি কিন্তু বলছেন যে আমরা ব্যবসায়ীদের সাথে ব্যবসার ভিত্তিতে সম্পর্ক করতে চাই এই সরকার, যদি বিএনপি সরকার গঠন করতে পারে। আমরা কিন্তু কোনো দল দেখে বা কারো পরিচয় দেখে কিন্তু আমরা ব্যবসায়ীদের সাথে সম্পর্ক করব না। এই জন্য আমাদের চেম্বারের পক্ষ থেকে আমরা যেটা বলতে যাচ্ছি বা কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পক্ষে বলতে যাচ্ছি যে আমরা সকল প্রতিষ্ঠানের যে 2-1টা প্রতিষ্ঠানে এসে যে ঘটনা ঘটতেছে, তো তাদের নিরাপত্তার সাথে আমাদের ভবিষ্যতের এই ব্যবসাটার নিরাপত্তার সাথে আমাদের কিন্তু সচেতন হইতে হবে এবং আমাদেরকে আপনাদেরকে জানাইতে হবে। এবং কৃষকদের পক্ষে তো আমরাই লড়তেছি।
এখন আপনি কোল্ড স্টোরেজে আলু কিনে রাখছেন, আপনি একবার বস্তায় 2,000-3,000 টাকা লাভ করছেন, এবার লস হচ্ছে, তো ব্যবসায় লাভ লস হবে। কোল্ড স্টোরেজ মালিকরা তো কোটি কোটি টাকা লস করছে। আমরা তো 1,000 টাকা আলুর বস্তা যখন কিনছিলাম 30 টাকা করে বিক্রি করছি, তো এটা তো আমরা মেনে নিয়েছি। তো ব্যবসা করতে গেলে আপনাদের মেনে নিতে হবে। আর প্রান্তিক কৃষকরা কিন্তু কখনোই এই ধরনের ঝামেলায় যায় না। তো আমাদের কাছে অভিযোগ আছে, ভিডিও ফুটেজ আছে, আমরা আইনগত ব্যবস্থা নিতে পারতাম, আপনার কথা ঠিক। তো আমরা কেন নিই? আমরা তো একটা সমাজে বাস করি, আমরা সবাই ব্যবসায়িক কমিউনিটি। তো আমাদের কোল্ড স্টোরেজ হিমাগার মালিক সমিতির সাথে, মানে মালিকদের সাথে কীরকম আচরণ হচ্ছে আমরা চাচ্ছি সেটা আমাদের ব্যবসায়ীদেরকে জানাইতে। এরপর আপনি যেমন নিজেই বললেন যে আপনারা কেন আইনগত ব্যবস্থা নিচ্ছেন না, তো এখন আমরা আমাদের কথা হচ্ছে যে আমরা এটা আপনাদেরকে জানাইলাম, এটা একটা আমাদের আইনগত ব্যবস্থা নেওয়ার বা আমাদের সামাজিক যে নিরাপত্তা আছে সেটা গ্রহণ করার একটা প্রথম ধাপ। এরপরে আমরা আমাদের রংপুর হিমাগার মালিক সমিতি বা কোনো অ্যাসোসিয়েশন ওনারা বসে ওনারা সিদ্ধান্ত নেবেন। আর আপনি সরাসরি প্রান্তিক কৃষকদের বিষয়টা যেটা বললেন, প্রান্তিক কৃষকরা আসলে সরাসরি যদি কেউ কোনো হিমাগার মালিক আসেন, ওনারা কিন্তু সুবিধা পান। আমরা চেষ্টা করি, এখন আমাদের কাছে যদি না আসে সরাসরি কৃষকরা, তাহলে তো আমরা তাদেরকে কীভাবে চিহ্নিত করব? আর এখানে ওই প্রান্তিক কৃষকরাও আসলে ওই তাদের কাছেই জিম্মি হয়ে আছে বিভিন্ন কারণে। আমরা এই গভর্নমেন্টের সাথে আমাদের বছরের শুরু থেকে নতুন গভর্নমেন্ট আসার পথে আমরা কিন্তু বসে নাই। আমরা যেমন অলরেডি বলছি যে আলুকে কৃষিভিত্তিক শিল্প ঘোষণা করার জন্য, তাইলেই তো কৃষকরা অনেক প্রণোদনা পাবে। প্লাস হচ্ছে সরাসরি আলুর মার্কেটিংয়ের ক্ষেত্রে, আলুর বাজারজাতকরণের ক্ষেত্রে আমরা প্রতিনিয়তই কিন্তু বিভিন্নভাবে গভর্নমেন্টের সাথে নেগোসিয়েশন করতেছি, রপ্তানির ক্ষেত্রে ইনসেন্টিভ বাড়ানোর জন্য। এবং চাষের ক্ষেত্রে যেমন আমরা একটা সময় কৃষকদেরকে কোনো সময় সরাসরি কিন্তু আলু বীজ সার এগুলো দিতাম, এবং আলু চাষের ক্ষেত্রে সরকার আমাদেরকে কাজে লাগায় কৃষকদেরকে কোনো প্রণোদনা দিতে পারে কিনা সেটাও আমাদেরকে কাজে লাগানোর জন্য আমরা সেখানেও আমরা রাজি আছি। তো আমাদের সরকারের সাথে কিন্তু আমাদের যে নেগোসিয়েশন বা আমাদের যে যোগাযোগ এটা কিন্তু অব্যাহত আছে, যেটা হয়তো একটা সময় ছিল না, বাট আমরা আমাদের জায়গা থেকে এখন কিন্তু চেষ্টা করতেছি এবং আমরা অনেক বিষয়ে কিন্তু আমরা সেটা সফল হয়েছি। যেমন এর আগে কখনোই আলুতে এইভাবে কিন্তু ইনসেন্টিভ দেওয়া হয় নাই। বাবা, আমরা দুঃখের বিষয় যে আমরা ওই এত কষ্ট করে আমাদের প্রসেস চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে আমরা কৃষি উপদেষ্টার সাথে 3বার দেখা করে আমরা তাকে রাজি করে কৃষি মন্ত্রণালয়কে বলে, অর্থ মন্ত্রণালয় পর্যন্ত বলে বরাদ্দ হওয়ার পরও আমরা নিতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। আসলে আমরা এটা এই দায়ভার তো অস্বীকার করতে পারবো না, কিন্তু আমাদের এবার যাতে আগামীতে যাতে এই ধরনের কোনো অবস্থা না হয় আমরা চেষ্টা করব। এবং আপনি নিজেও জানেন যে আসলে ওই সময় কে অথরিটি ছিল বলেন, যে আমরা নির্বাচন চলে আসছিল, আমরা আসলে চাইলেও অনেক আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করা, তাদের সাথে যোগাযোগ করাটাও আমার জন্য অনেক কষ্ট হয়ে গেছিল শেষের দিকে এসে। আর কৃষি মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা ছিলেন উনি আবার আরেকটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, উনিও সপ্তাহে 1 দিন বা 2 দিন অফিস করতেন, ওনাকে পাওয়া আসলে মুশকিল ছিল। বৃহত্তর রংপুরে রেস্টুরেন্ট বা ফুড ব্যবসায় ঢাকার থেকেও উন্নত মানের বার্গার, সাব, হটডগ, শর্মা, স্যান্ডউইচ সহ সকল ধরনের বান ফ্রি ডেলিভারি নিতে যোগাযোগ করুন রংপুর নগরীর বিকন মোড়ে অবস্থিত স্ট্রিট ফুডে। আজই যোগাযোগ করুন 01890087777 নম্বরে। কৃষককে আপনি ব্লেম করতে চাচ্ছেন, এই কথা আপনি বলেছেন। আপনারা এখানে যে কথা বলেছেন তারা কিন্তু একটা আশঙ্কার কথা বলেছেন। সেই আশঙ্কাটা হচ্ছে যে কোনো মুহূর্তে আপনার এই যে আন্দোলন চালানো হয়েছে, যে গোষ্ঠী যে কোনো মুহূর্তে আবার ঘটনা ঘটাতে পারে। সেই হিসেবে যদি এই সংখ্যা যদি থাকে, তাহলে তো অবশ্যই সেই ক্ষেত্রে আপনাদের আইনগত পদক্ষেপ নেওয়াটা একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। সেটা করেছেন কিনা এটা জানা নাম্বার 1। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা বলেছেন যে যেহেতু কৃষক বান্ধব আপনারা নীতি পোষণ করেন, সেই ক্ষেত্রে সরকার নির্ধারিত যে টাকাটা অর্থাৎ 6 টাকা 75 পয়সা পার কেজি, সেই হিসেবে আপনারা তো এমনি বলছেন যেটা যে ভর্তুকির মধ্যেই থাকছে না, এটা আপনারা প্রচার করছেন। তাহলে এবারের যে প্রেক্ষাপট যে আলুতে কৃষকরা অলরেডি তারা লস করেছে, আপনারা ব্যবসায়ী মানুষ, সেই ক্ষেত্রে কি কৃষকদের জন্য মানে যারা আপনাদের সিন্ডিকেট অর্থাৎ মধ্যস্বত্বভোগী যে পরিয়ারা যারা, এদেরকে বাদ দিয়ে আপনারা চিহ্নিত করে যারা জেনুইন কৃষক, তাদের জন্য কি কোনো সুব্যবস্থা আপনারা কি রাখতে চাচ্ছেন কি না, এটা একটা জানার বিষয়। সেটা যদি থাকে তাহলে অবশ্যই কৃষকরা তখন মনে করবে যে আপনারা কৃষক বান্ধব যে নীতির কথা বলছেন সেইটা আপনারা ইতিবাচক একটা রোল প্লে করছেন।
আরেকটা বিষয় আপনি বলেছেন যে যেহেতু মন্ত্রণালয় থেকে যে প্রণোদনার টাকাটা ফেরত যাচ্ছে, সেই হিসেবে আপনারা এখানে আমি মনে করি যে কর্মধার আপনারা ব্যবসায়ী যেসব সংগঠনগুলো আছেন আপনারা কর্মধারায় বসেছেন। তো সেই ক্ষেত্রে এই ভুল তো হয়ে গেছে যে আপনারা সেই অর্থটা ব্যাক করে নিয়ে আসার কোনো সুযোগ নেই। আগামীতে এ ধরনের কোনো সিদ্ধান্ত আপনারা সম্মিলিতভাবে নেবেন কিনা যে ভবিষ্যতে কৃষকের কোনো প্রণোদনা আসলে সেটা যেন ফেরত না যায়, সেটা অবশ্যই আপনাদের কৃষকদের স্বার্থে ব্যবসায়ী হলেও আপনারা সেই কাজটা করবেন। এরকম কোনো স্পেসিফিক কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আর অভিযোগটা হচ্ছে যে আপনারা যাদের কথা বলেছেন, যদি আপনারা 2-4 জনের নাম বলতেন অথবা যে সিন্ডিকেটে আপনাদের উপর হামলার ঘটনা ঘটিয়েছে যদি নাম বলতেন, আমরা গণমাধ্যম কর্মী হিসেবে সেই বিষয়গুলোকে তুলে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা দৃষ্টি আকর্ষণ করে আমরা খবরটা উপস্থাপন করলে আপনাদের উপকারে লাগবে। ধন্যবাদ আপনাকে। ওনার প্রশ্নগুলো যথেষ্ট যৌক্তিক, তবে আমাদের জায়গা থেকে আমরা যেহেতু মানে সংগঠনের ড্রাইভার আছে আমাদের উপরে, চাইলেও সবসময় সবকিছু সরাসরি বলার ক্ষেত্রে একটু বাধা আছে। তো আমাদের কাছে অভিযোগ আছে, ভিডিও ফুটেজ আছে, আমরা আইনগত ব্যবস্থা নিতে পারতাম, আপনার কথা ঠিক। তো আমরা কেন নেই? আমরা তো একটা সমাজে বাস করি, আমরা সবাই ব্যবসায়িক কমিউনিটি। তো আমাদের কোল্ড স্টোরেজ হিমাগার মালিক সমিতির সাথে মানে মালিকদের সাথে কিরকম আচরণ হচ্ছে আমরা চাচ্ছি সেটা আমাদের ব্যবসায়ীদেরকে জানাইতে। এবার আপনি যেমন নিজেই বললেন যে আপনার কেন আইনগত ব্যবস্থা নিচ্ছেন না, তো এখন আমরা আমাদের কথা হচ্ছে যে আমরা এটা আপনাদেরকে জানাইলাম, এটা একটা আমাদের আইনগত ব্যবস্থা নেওয়ার বা আমাদের সামাজিক যে নিরাপত্তা আছে সেটা গ্রহণ করার একটা প্রথম ধাপ। এরপরে আমরা আমাদের রংপুর হিমাগার মালিক সমিতি বা অ্যাসোসিয়েশন ওনারা বসে ওনারা সিদ্ধান্ত নেবেন। আর আপনি সরাসরি প্রান্তিক কৃষকদের বিষয়টা যেটা বললেন, প্রান্তিক কৃষকরা আসলে সরাসরি যদি কেউ কোনো হিমাগার মালিকগুলোতে আসেন ওনারা কিন্তু সুবিধা পান। আমরা চেষ্টা করি এখন আমাদের কাছে যদি না আসে সরাসরি কৃষকরা, তাহলে তো আমরা তাদেরকে কিভাবে চিহ্নিত করবো? আর এখানে ওই প্রান্তিক কৃষকরাও আসলে ওই তাদের কাছেই জিম্মি হয়ে আছে বিভিন্ন কারণে। আমরা এই গভর্নমেন্টের সাথে আমাদের বছরের শুরু থেকে নতুন গভর্নমেন্ট আসার কথা আমরা কিন্তু বসে নাই। আমরা যেমন অলরেডি বলছি যে আলুকে কৃষিভিত্তিক শিল্প ঘোষণা করার জন্য, তাই কিন্তু কৃষকরা অনেক প্রণোদনা পাবে। প্লাস হচ্ছে সরাসরি আলুর মার্কেটিং এর ক্ষেত্রে, আলু বাজারজাত করার ক্ষেত্রে আমরা প্রতিনিয়তই কিন্তু বিভিন্নভাবে গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করতেছি, রপ্তানির ক্ষেত্রে ইনসেন্টিভ বাড়ানোর জন্য, এবং চাষের ক্ষেত্রে যেমন আমরা একটা সময় কৃষকদের সরাসরি কিন্তু আলু সারা দিতাম, এবং আলু চাষের ক্ষেত্রে সরকার আমাদেরই কাজে লাগায় কৃষকদেরকে কোনো প্রণোদনা দিতে পারে কিনা সেটাও আমাদের কাজে লাগানোর জন্য আমরা সেখানেও আমরা রাজি আছি। তো আমাদের সরকারের সাথে কিন্তু আমাদের নেগোসিয়েশন বা আমাদের যে যোগাযোগ এটা কিন্তু অব্যাহত আছে, যেটা হয়তো একটা সময় ছিল না, বাট আমরা আমাদের জায়গা থেকে এখন কিন্তু চেষ্টা করতেছি এবং আমরা অনেক বিষয়ে কিন্তু আমরা সেটা সফল হয়েছি। যেমন এর আগে কখনোই আলুতে এইভাবে কিন্তু ইনসেন্টিভ দেওয়া হয় নাই। বাবা আমরা দুঃখের বিষয় যে আমরা ওই এত কষ্ট করে আমাদের প্রফেসর চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে আমরা কৃষি প্রতিষ্ঠানের সাথে 3বার দেখা করে আমরা তাকে রাজি করে কৃষি মন্ত্রণালয়কে বলে, অর্থ মন্ত্রণালয় পর্যন্ত বলে বরাদ্দ হওয়ার পরও আমরা নিতে পারি, এটা আমাদের ব্যর্থতা। আসলে আমরা এটা এবার তো অস্বীকার করতে পারবো না, কিন্তু আমাদের এবার যাতে আগামীতে যাতে এই ধরনের কোনো অবস্থা না হয় আমরা চেষ্টা করবো। এবং আপনি নিজেও জানেন যে আসলে ওই সময় কি অথরিটি ছিল বলেন, যে আমরা নির্বাচন চলে আসছিল, আমরা আসলে চাইলেও অনেক আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করাও, তাদের সাথে যোগাযোগ করাটাও আমাদের জন্য অনেক কষ্ট হয়ে গেছে শেষের দিকে এসে। আর কৃষি মন্ত্রণালয় যিনি উপদেষ্টা ছিল উনি আবার আইটি মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, উনিও সপ্তাহে একদিন প্রতিদিন অফিস করতেন, ওনাকে পাওয়া আসলে মুশকিল ছিল। জি ধন্যবাদ। আমার ছোট্ট একটা প্রশ্ন আছে, কিন্তু একে অপরের পরিপূরক। যেটি বলতে চাচ্ছি যে হিমাগার কিন্তু নির্ভর করে কৃষকের উপর। কৃষকের স্থান যদি সেখানে না হয়, সেখানে হিমার মালিকরা নিজে আলু কেটে কতদিন চালাবে, ব্যবসা করতে পারবে না। আমার কাছে যেটি প্রশ্ন হচ্ছে যে আপনারা বলেন এক শ্রেণীর কৃষক কি এত শক্তিশালী হয়েছে যে চেম্বারের বা হিমাগার মালিকদেরকে হত্যা করবে, লুট করবে? এটার পিছনে কোনো মত তৈরি করছে কিনা? এক শ্রেণী বলতে কাকে বোঝাচ্ছে? তারা কি আপনাদের এই কাজটি করতেছে কিনা? কৃষক এত শক্তিশালী না আমাদের অঞ্চলের কৃষক? আমাদের দুইটা কোল্ড স্টোরেজে আক্রমণ হয়েছে, লোকজনকে মারধর করা হচ্ছে, এটা তো আমি এমনি আসলে বলছি না, ভিডিও ফুটেজ আছে এবং আপনারাও সোশ্যাল মিডিয়ায় দেখেছেন অনেকে। এইবারও এরকম অনেক ঘটনা ঘটেছে যেটা আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। তো এটা আমাদের কিন্তু আমার একার বিষয় না, আমাদের যেহেতু সমিতি আছেন এবং আমরা বসে আমরা কি করবো, আইনগত ব্যবস্থা আপনাদেরকে কিভাবে জানাবো সেটাও পরবর্তীতে আমরা জানাবো। আজকে প্রাথমিকভাবে সার্বিক অবস্থাটা আপনাদেরকে জানালাম। আমার কথা হচ্ছে ভাড়া কত নির্ধারণ হবে, একবার বলবো, 10 বার বলবো, 20 বার বলবো, গভর্নমেন্ট নেগোসিয়েশন হবে,
ওনারা যারা বললেন ব্যবসায়ী হিসেবে ব্যবসায় বসতে পারে তাহলে তো অসুবিধা নেই, কিন্তু আমাদের যে সমস্যাটা আমরা ফেস করতেছি যে এই যে মব কালচারটা, ভয় ভীতি প্রদর্শন, অনেক মালিক থাকে না, ঢাকায় থাকে, অনেকে হয়তো রাজনৈতিক ভাবে অন্য একটি দল করার কারণে তার প্রতিষ্ঠা যাইতে পারতেছে না, সরি টু সে। তো আমাদের এখানে আপনারা জানেন এই চেম্বারে আমাদের বর্তমান অর্থমন্ত্রী উনি 2 বছরের আগে কিন্তু এসে আমাদের সাথে মিট করে গেছে। উনি কিন্তু বলছেন যে আমরা ব্যবসায়ীদের সাথে ব্যবসা ভিত্তিতে সম্পর্ক করতে চাই এই সরকার, যদি বিএনপি সরকার গঠন করে। আমরা কিন্তু কোনো দল দেখে বা কারো পরিচয় দেখে কিন্তু আমরা ব্যবসায়ীদের সাথে সম্পর্ক করবো না। এই জন্য আমাদের চেম্বারের পক্ষ থেকে আমরা যেটা বলতে যাচ্ছি বা পক্ষে বলতে যাচ্ছি যে আমরা সকল প্রতিষ্ঠানের যে দু একটা প্রতিষ্ঠানে এসে দুর্ঘটনা ঘটতেছে তাদের নিরাপত্তার সাথে আমাদের ভবিষ্যতের ব্যবসার নিরাপত্তার সাথে আমাদের কিন্তু সচেতন হইতে হবে এবং আমাদেরকে আপনাকে জানাইতে হবে। এবং কৃষকদের পক্ষে তো আমরাই লড়তেছি। এখন আপনি পরিস্থিতিতে আলু কিনে রাখছেন, আপনি একবার বস্তায় 2,000-3,000 টাকা লাভ করছেন, এবার লস হচ্ছে, তো ব্যবসায় লাভ লস হবে। পরিস্থিতি বাড়িতে তো কোটি কোটি টাকা লস করছে। আমরা তো 1,000 টাকা আলুর বস্তা যখন কিনছেন 30 টাকা করে বিক্রি করছি, তো এটা তো আমরা মেনেই গেছি। তো ব্যবসা করতে গেলে আবেদন মেনে নিতে হবে। আর প্রান্তিক কৃষকরা কিন্তু কখনোই এই ধরনের ঝামেলায় যায় না। আমি মনে হয় আপনাকে বুঝতে পারছি, আর এর বেশি কিছু বলতে চাচ্ছি না।